শারীরিক সম্পর্ক করলে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ভবিষ্যতে যদি বিয়ে না করে তাহলেই এটা অপরাধ। 25 বছর পরে রাখবো, তাহলে কোনো টাইম লিমিট তো নাই। তার মানে একজন নারী যখন মনে করবে যে হ্যাঁ সম্পর্ক হয়েছে, আমি রেপ হয়েছি, তখনই উনি রেপ হয়ে গেল। আর প্রলোভন বলতে তো একটা নারীকে লোভে বুঝাচ্ছে, তার মানে উনি লোভে পড়ে কাজ করতেছে। তো এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এখানে নারীদেরকে আরো ছোট করা হয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়েছে। যে সে প্রলোভনে পড়ে সম্পর্ক করে, সে আসলে কোনো কিছু তার জ্ঞান বুদ্ধি নাই, এখন একটা সম্পর্ক করে পরে সে বলবে যে না এটা রেপ ছিল। তো এই ধরনের উদ্ভট এবং এটা হচ্ছে গিয়ে নাগরিক অধিকার পরিপন্থী আইন এবং সংবিধানের সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক একটা আইন প্রণয়ন করার দিকে, পাশ করার দিকে তারা যাচ্ছে। এবং তারা এমন জিনিসকে লিগালাইজ করতেছে যে যেটা হচ্ছে গিয়ে এবং ব্যাখ্যা দিচ্ছে না যে শারীরিক সম্পর্ক হওয়ার সাথে সাথে রেপ হয়ে গেল, নাকি প্রতিশ্রুতি কত বছর পরে রাখলে রেপ হবে নাকি হবে না। এবং যদি এই প্রতিশ্রুতি রাখা না রাখা নিয়ে এত চিন্তা থাকে আমাদের আইন প্রণেতাদের, তাহলে ওনাদের আসলে ওনারা আইন করে দেয় যে ব্রেকআপ করলেই শাস্তি হবে, নারী হোক পুরুষ হোক যেই সম্পর্ক ব্রেকআপ করবে তার এখন একটা শাস্তির ব্যবস্থা করে দেয়। তাও একটা মানা যায় যে ওনারা প্রেম করতে চাচ্ছে না বা প্রেম করলে ভাঙতে চাচ্ছে না, অতএব এটার একটা শাস্তির একটা ব্যবস্থা দিচ্ছে। কিন্তু এরকম অদ্ভুত আইন করতেছে। এবং এই বিয়েটা কি, বিয়েটা হচ্ছে একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, বিয়েটা আসলে রিলিজিয়ন থেকে। এই বিয়েটা কিন্তু কোনো আইন থেকে আসছে না, রিলিজিয়ন বলছে যে বিয়ের সম্পর্কে থাকতে হবে, তাই আমরা সেই রিলিজিয়ন বিশ্বাস করি এবং বিয়ে সম্পর্কে থাকার বিষয়ে বিয়ে করাটাকে বুঝি। এখন একটা রিলিজিয়াস ব্যাপার যদি হয়, তাহলে আপনি বললেন যে রিলিজিয়াস ব্যাপার থাকলেও রিলিজিয়নে কিন্তু কথা বলছে না যে শারীরিক সম্পর্ক করলে বিয়ে হবে, বরং সেই বিষয়টাকে নিষিদ্ধ করছে। ধর্ম কিন্তু এই বিষয়কে নিষিদ্ধ করছে। ওনারা বলতেছে শারীরিক সম্পর্ক করলে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ভবিষ্যতে যদি বিয়ে না করে তাহলেই এটা অপরাধ। তাহলে এখানে আপনারা প্রথমে জিনাটাকে লিগালাইজ করবেন যে হ্যাঁ এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কি পরে এখন অপরাধ কার, সব অপরাধ হচ্ছে ওই যে ওই ছেলেটা, আর আর কার কোনো অপরাধ না। অতএব রেপ হয়েছে 7 বছরের সাথে, 7 বছরের সাথে মানে এগুলোকে কগনিটিভ অফেন্স হিসেবে নেওয়া হবে এবং সমাজে এটা একটা হয়রানি বাড়বে। তো এখন এমনিতেই 45 লক্ষ মামলা সামাল দেওয়া যাচ্ছে না, বিচারকের সংখ্যা মাত্র 2200 জন। তো এখন এই লক্ষ লক্ষ মামলা শেষ হয় না, তাহলে এই যে মামলাগুলো বাড়বে, এই মামলাগুলোর ভিকটিম হবে আসলে কারা? এই মামলাগুলোর ভিকটিম হবে প্রকৃত অর্থে যারা রেপ হয়েছে, যারা যেসব নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে, তারা আসলে এটাকে সাফার করবে। কেননা যদি একটা কোর্টে 100টা মামলা হওয়ার কথা থাকলে এখন হবে 1000টা মামলা, তাহলে প্রত্যেকটা মামলা ডিল করতে গিয়ে প্রকৃত যে ধর্ষণ মামলাগুলো তাদের ন্যায় বিচার পেতে কিন্তু ডিলে হবে এবং তারা হতাশ হয়ে পড়বে যে আমাদের মামলার বিচার হচ্ছে না কেন, কত বছর লাগবে। এবং তাদের যে এই যে হতাশাটা বাড়বে, এটার জন্য এই মামলা করার আরো প্রক্রিয়া বৃদ্ধি করতে পারে না। এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ন্যায় বিচার পরিপন্থী উদ্ভট আইনকে আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এটা খসড়া আইনে আছে, ঠিক আছে, খসড়া অনুমোদন হয়েছে, কিন্তু এই ধরনের আইন পাশ না করুক। কেননা এই সংবিধান বিরোধী আইন কখনো পাশ করার কোনো আইন সংবিধানকে সংবিধানের উপরে তোলা, সবকিছুর উপরে সংবিধানকে বলা হচ্ছে যে নারী পুরুষকে সমানভাবে ট্রিট করতে হবে। আপনি আইনের মাধ্যমে তো আলাদাভাবে ট্রিট করতে পারেন না। অতএব আমরা এই আইনটা চাই না যে এই ধরনের সংশোধনী পাশ হোক এবং পাশাপাশি বিদ্যমান আইনে যে মিসইউজ গুলো হচ্ছে সেগুলির ব্যাপারে এই মিথ্যা মামলা করার জন্য শাস্তির ব্যবস্থাগুলো করা হোক, কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, তাহলে মিথ্যা মামলাগুলো কমে আসবে এবং প্রকৃত যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে। ধন্যবাদ। এক্সকিউজ মি, প্রশ্ন পর্ব কি এখন করা যাবে নাকি আপনারা শেষে ব্যবস্থা করবেন? হ্যাঁ মানে শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা এরকম যে আপনারা বলছেন যে বিয়ের প্রচলন দেখিয়ে আপনি নিজেও একজন নারী, তো যারা এই ধরনের ফাঁদে পা দিচ্ছে বা আপনি একজন নারী হিসেবে তাদেরকে আসলে কি ধরনের উপদেশ দিতে চান বা তাদেরকে আসলে এই বিষয়গুলো থেকে মানে এড়িয়ে চলতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসলে এই বিষয়টা আমার উপদেশ দেওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে মানুষের ইমোশনালি মানুষের অনেক কিছু ব্রেকডাউন হতে পারে, খারাপ লাগতে পারে। একজন মারা গেলেও আমাদের খারাপ লাগে, একজনের কষ্ট হয়েছে সেটা শুনলেও খারাপ লাগে, বিভিন্ন আমাদের মন ভাঙতে পারে। কিন্তু সেই বিষয়ে তো আসলে আমার উপদেশ দেওয়ার কিছু নেই। এই জন্য আমাদের রিলিজিয়নে সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে বিয়ের আগে কোনো ধরনের শারীরিক সম্পর্ক না জড়াতে। এখন উনি যদি রিলিজিয়ন মেনে চলবে কি চলবে না, এটা তো আসলে ওনার বিষয়।
যে যে ব্যক্তি তার বিষয়, কেননা জবাবদিহিটা তো আসলে আমার কাছে তার করতে হবে বা তার রিলিজিয়ন অনুযায়ী তাকে করতে হবে, জবাবদিহি তো আসলে আমাদের করতে হচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে কারো ব্যক্তিগত বিষয়টা সামাজিকভাবে আপনি এরকম ব্ল্যাকমেলিং এর জায়গা করে দিতে পারেন না আইন করে, এবং যাতে হচ্ছে গিয়ে যে সমাজে একটা অশান্তি সৃষ্টি হয়। যখন যদি কথায় কথায় ভেড়া এই মামলাগুলো করতে থাকে যে আজকে প্রেম হলো কালকে রেপ কেস, আজকে প্রেম হলো কালকে রেপ কেস, হয় টাকা আসতেছে আর নয়তো ছেলেটার একটা শিক্ষা হচ্ছে, অথবা ছেলেটা বিয়ে করতেছে। এই তো সবাই আতঙ্কিত হয়ে যাবে যে কোনো মেয়ের সাথে কথা বললেই কালকে না আবার রেপ কেসের মধ্যে পড়ে যায়, যে বলবে সে প্রতিশ্রুতি দিয়েছিল। এবং ওই আইনটাই সবচেয়ে আলামের বিষয় বলতেছে যে আস্থাভাজন হয়ে, অর্থাৎ আস্থাভাজন রেপ, এবং এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়। ব্যাখ্যায় বলা হয় যে 16 বছরের নিচে কোনো নারী বা শিশু যদি সম্মতিও দেয় তাহলেও সেটা রেপ। এই পর্যন্ত আসলে আমাদের কোনো কথা নেই এই এতটুকু বিষয় পর্যন্ত, কেননা 18 বছরের নিচে বা 16 বছরের নিচে একজন নারী বা শিশুর আসলে সম্মতি নয়, এবং সেই সম্মতিকে গ্রাহ্য করারও কোনো কিছু নাই। অর্থাৎ আন্ডার 18 একজন নারী, তিনি তো আসলে শিশু। কিন্তু এখন কথা আসে যখন অ্যাবোভ 18 অর্থাৎ একজন অ্যাডাল্ট পার্সনের যখন সম্মতির মাধ্যমে শারীরিক সম্পর্ক হয়, সেটা রেপ কিনা। বিদ্যমান যে আইন আছে অর্থাৎ 2000 সালে যে নারী শিশু নির্যাতন দমন আইন, সেই আইনে কিন্তু কোথাও নাই যে বিয়ের প্রলোভনে ধর্ষণকে ধর্ষণ বলে গণ্য করা হবে। তাহলে মামলাগুলো কিভাবে হচ্ছে? মামলাগুলো হচ্ছে, এখানে একটা এক্সেপশন আছে যে যদি কোনো নারীর সম্মতি জোরপূর্বক ভয়ভীতির মাধ্যমে আদায় করা হয়, অর্থাৎ কাউকে যদি কোনো ধরনের ব্ল্যাকমেলিং করে অথবা পিস্তলের জোরে তার থেকে সম্মতি আদায় করা হয়, সেই সম্মতি আসলে সম্মতি নয়, অথবা প্রতারণামূলক ভাবে, অর্থাৎ কেউ হাজবেন্ড না, সে হাজবেন্ড হিসেবে প্রতারণা করলো, এই ধরনের বিষয়গুলোকে ক্লজ হিসেবে রাখা হয়েছে রেপের। তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়েছে সেটা হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। এটা থানায় অহরহ অনেক মামলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতিতে বিয়ের প্রলোভনে রেপ করা হয়েছে, এবং সেটার বেশিরভাগই কোর্টে যাওয়ার পরে কিন্তু ডিসচার্জ হয়েছে। এখানে আমাদের সাথে আরেকজন মাননীয় বিচারকের থাকার কথা ছিল, উনি থাকলে আরো ভালো হতো। তো উনি ওনার অভিজ্ঞতায় আরো ভালো বলতে পারবেন। তো বেশিরভাগ মামলায় আমরা যখন কোর্টে এটাকে হিয়ারিং করি, যে যখন ওনার কনসেন্ট ছিল, অর্থাৎ ওনার যখন সম্মতি ছিল, এবং উনি একজন প্রাপ্তবয়স্ক নারী, তো তখন তো এটা রেপ হওয়ার আর সুযোগ নাই। কেননা ধর্ষণের মূল বিষয় হচ্ছে সম্মতি থাকবে না, বা সম্মতি নেওয়া হলেও সেই সম্মতিটা ভয়ভীতি বা প্রতারণার মাধ্যমে। এখানে প্রতারণার কিছু নাই, কেননা মানুষের কিন্তু বিয়ে হইলেও ডিভোর্স হয়, বিয়ে হইলেও মানুষের যদি একজনের পারস্পরিক বোঝাপড়া না হয় ডিভোর্স হতেই পারে। তেমনি যদি কারো প্রেমের সম্পর্ক থাকে তার তো ব্রেকআপ হতেই পারে, সেটা মেয়ের দিক থেকেও হতে পারে, ছেলের দিক থেকেও হতে পারে। সম্পর্কের এক পর্যায়ে এসে যদি কারো মনে হয় যে না, তার সাথে আসলে অ্যাডজাস্ট করা সম্ভব না, বা তার সাথে যদি আমি আরো সম্পর্কটা কন্টিনিউ রাখি, তাহলে এক সময় গিয়ে আমার জীবনটা টক্সিক হয়ে যাবে, আমি তার সাথে এভাবে করে আমার পুরো ফ্যামিলি আমি এর মধ্যে পড়তে পারি না, তখন সে নারীও ভাবতে পারে, পুরুষও ভাবতে পারে। এই বিষয়ে আসলে সম্পর্ক তো আর জোর করে হয় না যে সম্পর্ক রাখতেই হবে, তুমি বাচ্চা আর বড় তোমাকে সম্পর্ক রেখে যেতে হবে। তো এই যে সম্পর্কের বিষয়টা, এগুলো হচ্ছে নৈতিক বিষয়, সামাজিক বিষয়। এগুলি কখনো আইনগত শাস্তি করে দেওয়ার বিষয় না, যে তুমি প্রেম করলে অতএব তোমার শাস্তি দেয়, তুমি প্রেম করে সম্পর্কে জড়াইছো অতএব তোমাকে এখানে রেপের পানিশমেন্ট বা অন্য কোনো পানিশমেন্টে আনা হোক। এখন বিদ্যমান আইনে এই পর্যন্ত ছিল যে এই মামলাগুলোকে খুবই অনৈতিকভাবে, অবৈধভাবে এই মামলাগুলোকে দেওয়া হতো, যেগুলো বেশিরভাগই ডিসচার্জ হয়েছে। এমনকি বাংলাদেশ সুপ্রিম কোর্টের পর্যন্ত, হাইকোর্টে বলেছে যে আমাদের রিপোর্টেড কেসে এসেছে যে 16 বছরের অধিক যদি কোনো নারী নিজের সম্মতিতে কোনো ধরনের সম্পর্ক করে তাহলে সেটা রেপ না। অর্থাৎ হাইকোর্ট কিন্তু এই বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দ্যাট দিস ইজ নট রেপ। এখন 2025 সালে এসে যে সংশোধনীটার জন্য খসড়াটার অনুমোদন করলো, সেখানে কি করলো, সেখানে হচ্ছে গিয়ে আলাদা একটা সেকশন ইনসার্ট করলো 9 খ হিসেবে। সেই সেকশনে আবার বলতেছে যে বিয়ের প্রলোভনে যৌনকর্ম, অর্থাৎ বিয়ের প্রলোভনে যদি কেউ কোনো শারীরিক সম্পর্ক করে তাহলে সেটা হচ্ছে অপরাধ, অথচ এটার কোনো ব্যাখ্যা কোনো কিছু নাই। তো যেটা আগে অপরাধ হিসেবে চিহ্নিতই ছিল না, সেটাকে নতুন আইনে অপরাধ হিসেবে চিহ্নিত করে 7 বছরের সাজার ব্যবস্থা করা হলো। এখন এইখানে আমাদের কথা হচ্ছে যে যেটা অলরেডি আমরা জানি যে অপরাধ না, এবং হাইকোর্ট এটার একটা ডিসিশন দিয়ে দিচ্ছে, এবং আমরা রেফারেন্স হিসেবে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টেরও জাজমেন্ট দেখিয়েছি
দেখাচ্ছি এবং আমাদের লেখা এবং বলার মাধ্যমেও দেখাচ্ছি যে এখানে ক্লিয়ার বলা হচ্ছে যে যখন একজন নারী নৈতিক বিষয়টাকে অগ্রাহ্য করে এই ধরনের সম্পর্কে জড়ায় তখন উনি এটা ক্লেম করতে পারেন না যে আমি রেপ হয়েছি। উপরন্তু অনেক বিবাহিত নারীকে দেখা যায় যে তারা স্বামী সন্তান রেখে আরেকজনের ব্যাপারে মামলা করছেন যে ওই ব্যক্তি আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করছে। তো যিনি অলরেডি ম্যারিড, যার 2-3টে বাচ্চা আছে, তাকে কিভাবে বিয়ের প্রলোভন দেখায়, এটা তো আর কোনো বোধগম্য কোনো বিষয় না। তাহলে উনি যে ওনার হাজবেন্ডকে প্রতারিত করে আরেকটা পরকীয়া সম্পর্কে জড়ালো, সেটার কোনো কিছু না। এখন দেখা যায় যে এক ছেলের বাসায় 2-3জন নারী উপস্থিত, তারা সবাই বিবাহিত, তারা বলে যে বিয়ের প্রলোভনে এই ছেলে ধর্ষণ করছে। তাহলে এখন ওই ছেলে কি 3জনকে বিয়ে করবে নাকি 3জনকে রেপ করলো? এগুলো তো সব হাস্যকর আইন হয়ে গেল না? তো এখন আরো সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে এই ধরনের মামলাগুলো দিয়ে সবচেয়ে বেশি হয় মামলা বাণিজ্য। থানায় থানায় বিভিন্ন ধরনের এজেন্ট থাকে, এখন বলবে যে এই বিষয় না হলে মামলা দিচ্ছি, অতএব টাকা দিয়ে সেটেল করো। এগুলি নিয়ে আপোষ মীমাংসায় বসে এবং মূল চিন্তা ভাবনাটাই থাকে হচ্ছে কি যে এই টাকা পয়সা নেওয়ার একটা ব্ল্যাকমেলিং এর একটা হাতিয়ার, যে আজকে অমুক ব্যক্তিকে ফোন করে বলবে আপনার নামে মামলা হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, এখন আপনাকে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট না করার জন্য টাকা দেন, এই মামলা থেকে চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য টাকা দেন। ধাপে ধাপে টাকা নেওয়ার মামলা বাণিজ্যের একটা স্কোপ তৈরি করা, এটা কখনো কোনো একটা দেশের আইনের মাধ্যমে এই ধরনের বৈষম্যমূলক একটা আইন হতে পারে না যদি, এবং আইনটার কোনো ব্যাখ্যা নাই। এই যে বিয়ের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি উনি কত বছরে রাখবে? আজকে সম্পর্ক হলে কালকে বিয়ের প্রতিশ্রুতি রাখবে নাকি 20 বছর পরে রাখবে? উনি যদি বলে আমি প্রতিশ্রুতি রাখবো 20 বছর পরে, আমি তো প্রতিশ্রুতি ভাঙি নাই, 25 বছর পরে রাখবো, তাহলে কোনো টাইম লিমিট তো নাই। তার মানে একজন নারী যখন মনে করবেন যে হ্যাঁ সম্পর্ক হয়েছে, আমি রেপ হয়েছি, তখনই উনি রেপ হয়ে গেল। তো আর প্রলোভন বলতে তো একটা নারীকে লোভে বুঝাচ্ছে, তার মানে উনি লোভে পড়ে কাজ করতেছে। তো এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এখানে নারীদেরকে আরো ছোট করা হয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়েছে, যে সে প্রলোভনে পড়ে সম্পর্ক করে, সে আসলে কোনো কিছু তার জ্ঞান বুদ্ধি নাই, এখন একটা সম্পর্ক করে পরে সে বলবে যে না এটা রেপ ছিল। তো এই ধরনের উদ্ভট, এবং এটা হচ্ছে গিয়ে নাগরিক অধিকার পরিপন্থী আইন এবং সংবিধানের সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক একটা আইন প্রণয়ন করার দিকে, পাশ করার দিকে তারা যাচ্ছে, এবং তারা এমন জিনিসকে লিগালাইজ করতেছে যে যেটা হচ্ছে গিয়ে এবং ব্যাখ্যা দিচ্ছে না যে শারীরিক সম্পর্ক হওয়ার সাথে সাথে রেপ হয়ে গেল, নাকি প্রতিশ্রুতি কত বছর পরে রাখলে রেপ হবে নাকি হবে না। এবং যদি এই প্রতিশ্রুতি রাখা না রাখা নিয়ে এত চিন্তা থাকে আমাদের আইন প্রণেতাদের, তাহলে ওনারা আইন করে দেখ যে ব্রেকআপ করলেই শাস্তি হবে, নারী হোক পুরুষ হোক, যেই সম্পর্ক ব্রেকআপ করবে তার এখন একটা শাস্তির ব্যবস্থা করে দেখ। তো তাও একটা মানা যায় যে ওনারা প্রেম করতে চাচ্ছে না বা প্রেম করলে ভাঙতে চাচ্ছে না, অতএব এটার একটা শাস্তির একটা ব্যবস্থা করতে